পাওয়া চাওয়া পাওয়া, চাওয়া পাওয়া চাওয়া পাওয়া, মুক্ত আলো চাই মুক্ত হাওয়া, চাওয়া পাওয়া চাওয়া পাওয়া, চাওয়া পাওয়া চাওয়া পাওয়া, মুক্ত আলো চাই মুক্ত হাওয়া, চাওয়া পাওয়া চাওয়া পাওয়া, চাওয়া পাওয়া চাওয়া পাওয়া, চাওয়া পাওয়া চাওয়া। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের চাওয়া পাওয়া অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা চাই অনেক, পাই কম, আবার কখনো চাই না কিন্তু অনেক কিছু পাই। কিভাবে যে এটা হয়, কিভাবে ঘটে, আমরা কেউ জানি না। ভবিতব্য বলে একটা কথা আছে, কিন্তু সব কিছুই জয় করা যায় তার পরিশ্রমের ভেতর দিয়ে। সব কিছুকে পাওয়া যায় একটা ঐকান্তিক শ্রম দিয়ে, মহত্তম শ্রম দিয়ে, এবং সেই শ্রমটা আমরা অনেকে দিই না বলেই আমাদের সব স্বপ্ন সফল হয় না। কিন্তু আমরা চাই আমাদের স্বপ্ন সফল হোক। প্রিয় দর্শক, আমাদের স্বপ্ন তখনই সফল হবে যখন আমরা আমাদের জীবনকে মানুষের জন্য, মানবতার কল্যাণে আমরা নিবেদন করতে পারবো। শুধু দর্শক, আমরা চাওয়া পাওয়া অনুষ্ঠানের শুরুতেই শুনবো সোনা ঝরা সেই দিনটির কথা। আবিদুর রহমান সেতু গাইবেন। চলুন আমরা তার গানটি শুনি। নদীমার গলা মেলা
সুধীর স্বজন বাংলাদেশ টেলিভিশনের চাওয়া পাওয়া অনুষ্ঠানের লেখক পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট লেখক, ঐশী বাংলার সাহিত্য সম্পাদক এস.এম. শাহনূর। শাহনূর ভাই, কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। শাহনূর ভাই, আপনি তো দীর্ঘদিন থেকে লেখালেখি করছেন এবং সাহিত্য নিয়ে অনেক কাজ করছেন। আপনি সম্প্রতি একটি সাহিত্য সম্মেলন করেছেন, সেটা নিয়ে যদি একটু বলেন। আমি মনে করি যে বাংলাদেশে প্রথম কোনো একটি জাতীয় দৈনিক জাতীয় সাহিত্য সম্মেলন করেছে, সেটি ঐশী বাংলা, এবং এটি আমার ইচ্ছায় কিংবা আমার তত্ত্বাবধানেই হয়েছে, যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে এই সময়ের জনপ্রিয় কবি লেখকরা সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে। 64টা জেলা থেকে এসেছিল? জি, 64 জেলা থেকে কবি লেখকরা কতজন অংশ নিয়েছিল? 4 শতাধিক কবি লেখকদের সমাগম। অনেকে বলে যে কবিতা লিখে তো কোনো অর্থপ্রাপ্তি ঘটে না, কবিতা লিখে সামাজিক প্রতিষ্ঠাও সেভাবে নেই, তবু এত মানুষ কবিতা লেখে কেন? আপনার কি মনে হয় অ্যাজ এ সাহিত্য সম্পাদক? কবিতা সরাসরি সমাজের কোনো পরিবর্তন করতে পারে না, কিংবা কোনো রাষ্ট্রেরও পরিবর্তন করতে পারে না, তবে কবিতা মানুষের মনে একটি ছাপ বা ছায়া ফেলে মনোজগতের তো পরিবর্তন করে, মনোজগতের পরিবর্তন করে, তখন মানুষের পরিবর্তন হয়, আর ওই মানুষ সমাজ, রাষ্ট্র কিংবা পৃথিবীর। আমরা কি বলবো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা? তিনি তো রাষ্ট্র বদল করে দেওয়ার জন্য যে কবিতা এবং গান দিয়ে যে আন্দোলন করেছিলেন, আপনি জানেন যে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার গান, এমনকি জুলাই বিপ্লব, আমাদের স্বাধীনতা সংগ্রাম, 52-এর ভাষা আন্দোলন, প্রত্যেক জায়গায় নজরুলের গান আমাদের প্রাণিত করেছে, তাই না? এবং আপনি জানেন কারোর লোহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, জাগো অনশন বন্দী ওঠরে যত, এইসব গান, বিদ্রোহীর মতো কবিতা সমাজ বদলে কাজ করেছে। সুতরাং সমাজ বদলে অবশ্যই কবিতা কাজ করে বলে আমি বিশ্বাস করি, এবং মনোজগতে একটা বড় ব্যাপক পরিবর্তন আনে। তো একজন কবি হিসাবে আপনি কি বিশ্বাস করেন আর্ট ফর আর্টস সেক অথবা আর্ট ফর হিউম্যান সেক? আর্ট ফর হিউম্যান সেক। একদিনে কবিতা লেখা যায়, একদিনে কবি হওয়া দায়ী। 1000 কবিতা মূল্যহীন, এক কবিতাও বাঁচে চিরদিন, যদি সেটি কবিতা হয়। নজরুল লিখেছেন, রবীন্দ্রনাথ লিখেছেন, কবি আল মাহমুদ বেশ কিছু কবিতা লিখেছেন, কবি সুকান্ত লিখেছেন, জীবনানন্দ দাশ লিখেছেন। এখন যে কবিতার যে ট্রেন্ড, গদ্য কবিতা, প্রোজ ভার্সনে কবিতা লেখা হচ্ছে, ছন্দের কবিতা কতটা মানুষ লিখতে আগ্রহী? মানে বাংলা কবিতা তো ছন্দ দিয়েই আসলে তার যাত্রা শুরু করেছে, তো সেই পয়ার কিংবা মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, ছন্দে কবিতা লেখা কি কমে যাচ্ছে, না আবার ছন্দে ফিরে আসছে? ছন্দের কবিতা কমে যাচ্ছে। এখন বলা যায় যে মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত এই ছন্দে কেউ লিখছে না, এখন সবাই গদ্য ছন্দে কবিতা লিখছে, স্বাচ্ছন্দ্য বোধ করছে। তবে গদ্য ছন্দের মধ্যেও কোনো কোনো লেখা প্রাণিত করে, এবং কোনো কোনো লেখা পাঠক মহল সাদরে গ্রহণ করে, এবং ভবিষ্যতে থেকে যাবে বলে আমার মনে হয়। তো আমরা কি আপনার কবিতা শুনতে পারি? আমার একটা কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করছি, যেই কবিতাটির নাম দিয়ে আমার গ্রামের একটি জায়গার নাম হয়ে গিয়েছে আনন্দ ভুবন। ও ভাই, ব্যস্ততম জীবনে যদি স্বর্গসুখ চাও, কসবা থানার সূর্য দিগল গ্রাম বল্লভপুরে যাও। গ্রাম তো নয় লোকের মেলা, বর্ষাকাল জোড়ে, বড় বাঙ্গার বাঁশের সাঁকু মনে কিরে পড়ে। সেই গায়েতে জন্ম আমার, মানুষ বড়ই ভালো, নেই কো মনে হিংসা বিভেদ, নেই সাদা কালো। বড় বাঙ্গার ব্রিজ দেখতে রাজার খালের উপর, হাজার মানুষ আসে ছুটে ছেড়ে আপন ঘর। কৃষক শহুরে আসে, আসে ছেলে মেয়ের দল, দুচোখ ভরে দেখে সবাই ঝিকিমিকি জল। ধন্যবাদ আনুর ভাই, আপনি আনন্দ ভুবনে থাকেন, কবিতার জগতে থাকেন এবং কবিতা সম্মেলন করেন। কবিতা কোনো নিরর্থক উক্তি নয়, কবিতা এক সার্থক প্রয়াস, যা সমাজ এবং মানুষকে বদলে দেয়, জীবনকে বদলে দেয় এবং নতুনভাবে বাঁচতে শেখায়। আপনাকে অনেক ধন্যবাদ। সোনাঝরা সেই দিন থাকে না তখন, যখন কেউ কথা রাখে না। এই ছোট্ট নাটিকার মধ্য দিয়ে দেখি কত কষ্ট কইরাই আমি রিলেশনটা টিকায় রাখছি।
তবু মাইয়ার মন পাইলাম না রে, সেকা খাইলাম তোর কারণে। হ্যালো 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 পরাণের এইসব মনের দুঃখে এইসব গান না গেয়ে ও বনে চলে যা, বুঝতে পারছিস? বনে চলে যা। বনে তো যাইতাম দুলা ভাই, কিন্তু ওখানে তো ফোনে চার্জ দেওয়ার ব্যবস্থা নেই, লেগে যাওয়া হচ্ছে না। মানুষই লেপচা সরম হায়া যদি কিছু থাকে থাকে এইসব কথা কেউ করতে পারে রে? হ্যাঁ, এই এই পাটা পাটা, তুই যখন ওই ফেসবুকে, ওই মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে সারাদিন গুজুর গুজুর খুজুর খুজুর গুজুর গুজুর খুজুর খুজুর করতিস, ওই মেয়ের সাথে প্রেম করতিস, আমি তখনই তোর 100 বার করে কইছি যে এগুলো করিস কে, এই মেয়ে তোর সাথে প্রেম করতেছে না, এ তোর জীবনটা ধ্বংস করতেছে। ঠিকই কইছেন দুলা ভাই, মাইয়াটা আমার শেখা দিয়া বাপ মায়ের পছন্দের একটা পোলারে বিয়ে কইরা ফেলাইছে। বাহ, কি সুন্দর করে কই, হ্যাঁ, শেখা দিয়ে বেকা করে ফেলাইছে। এখন তুই মনের দুঃখে গান গা, গান গা, দারুণ। দুলা ভাই, ও আমার রাত 11টার সময় কইছে ও নাকি আইসক্রিম খাইব। আমি ওই রাত 11টার সময় আইসক্রিম দিয়ে ওরে খাওয়াইছি দুলা ভাই, তাও আমার শেখা দিয়ে চইলা গেছে। বাহ, খুব ভালো কথা। শোন, জীবনটা হচ্ছে ওই সিনেমার নায়ক নায়িকাদের মতো না, বুঝতে পারছিস? তুই শাহরুখ খান না, আর ওই মেয়েও নায়িকা কাজল না যে তোরা বনের ভিতরে ঢুকে কিতনা হুয়া গান গাবি, না, বুঝতে পারছিস? হ্যাঁ, হ্যাঁ, ঠিক কইছে, মাইয়া আমারে বোকা বানাইছে। সেটা তো বুঝতেই পারছি, এটা তো নতুন কিছু না। শোন, পরিবেশ পরিস্থিতি কিছু কিছু সময় মানুষের বোকা বানিয়ে ফেলায়, বুঝতে পারছিস তো? এই যে আমি তোর সাথে ভাব নিয়ে এত কথা আমি করছি, হ্যাঁ, আমিও কিন্তু নানান সময় নানান ভাবে বোকা হয়েছি। আমি এক লোক, বুঝতে পারছিস, বিপদে পড়েছিল, তার আমি কিছু টাকা ধার দিছিলাম, সে টাকা ধার নিয়ে আমাকে দেবো কই আর দিচ্ছে না। এত করে আমি করছি যে ভাই টাকাটা দাও দাও, দিচ্ছেই না। মানে কি বলবো, এখন সে উল্টো আমার বোকা ভাবতেছে, পাগল ভাবতেছে। কি করবো ক? পরিবেশ ওর বাড়িতে যান। আরে গিয়েছি, ওর বাড়িতে না যাই আমি বসে আছি, হ্যাঁ, কিন্তু সে খালি বলছে যে দিবানে, আর কয়দিন পরে দিবানে। এই দিবানে আর কয়দিন পরে, এই কয়দিনই আর আসছে না, বুঝতে পারছিস তো? হ্যাঁ, সমস্যাটা এখন কি করব ক? যার ভিতরে শুধরানোর কোনো রাস্তা না থাকে, যে প্রথম থেকেই যার ভিতরে মানুষকে ফাঁকি দেব এই চিন্তা থাকে, তাকে তুই শুধরাবি কি করে ক? একদম দুলা ভাই, যদি কোনো মানুষ নিজের থেকে না শুধরায় তাহলে তার শুধরাইবেন কেমনি? হ্যাঁ, ওই মেয়ে প্রথম থেকেই টার্গেট ছিল যে তোকে ঠকাবে, তাই তুই ঠকেছিস। ওকে তুই আর শুধরাতে পারবি না। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের চাওয়া পাওয়া অনুষ্ঠানের তারকা তর্ক পর্ব। আজকে তারকা তর্কের বিষয় হচ্ছে, প্রতি ঈদে আমরা দেখি যে ঈদ সংখ্যা প্রকাশিত হয় এবং সেই ঈদ সংখ্যাগুলো পাঠের জন্যে আমাদের সাহিত্যপ্রেমী মানুষেরা উন্মুখ হয়ে থাকে, কবে ঈদ সংখ্যা বেরোবে। কিন্তু আমরা জানি যে এখন এই প্রযুক্তির যুগে ই বই, ই ম্যাগাজিন এগুলো বেরোয়, সুতরাং ছাপার হরফে বেরোনো পত্রিকা কতটা জনপ্রিয়, এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আমরা যে প্রতিপাদ্যটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে ঈদ সংখ্যার জনপ্রিয়তা এখনও আগের মতো আছে কি নেই। আমি এই বিষয়ে প্রথমেই যাব আসাদ কাজলের কাছে। আসাদ কাজল কবি, আপনি বলেন যে আপনি ঈদ সংখ্যা এখন কতটা জনপ্রিয়? আগের মতো জনপ্রিয় নেই। না থাকার পিছনে অনেকগুলো যুক্তি আমি দাঁড় করাতে পারি। তার মধ্যে কয়েকটি যুক্তি হলো, ঈদ সংখ্যা যখন আগে হতো তখন প্রচ্ছদটি সৃজনশীল ছিল, প্রতিষ্ঠিত চিত্রশিল্পীদের এই প্রচ্ছদগুলি করা হতো, কিন্তু এখন প্রায় প্রচ্ছদগুলি কাটপিস হিসাবে ব্যবহার করা হয়। ফলে চিত্রশিল্পী যে পরিশ্রমটা দিত আগে, এটা এখন আর দিচ্ছে না। দু একটি পত্রিকায় যে করছে না সৃজনশীলভাবে সেটা আমি বলছি না, কিন্তু বেশিরভাগই কাটপিস ব্যবহার করা হচ্ছে। এটা একটা কারণ হতে পারে। আরেকটি কারণ হলো, আগে সূচি দেখতো ঈদ সংখ্যা বের হলে পাঠকরা, যে জনপ্রিয় লেখকরা আছেন কি না, কারা আছেন। কিন্তু এখনকার যে ঈদ সংখ্যাগুলি হয়, সূচি দেখলে দেখা যায় আগের মতন জনপ্রিয় লেখক এখন আর নেই। অনেক জনপ্রিয় লেখক ছিলেন, তারা প্রয়াত হয়েছেন। রাষ্ট্র এবং আমাদের উচিত প্রত্যেকটি মার্কেটে
একটি সংবাদপত্র একটি বা দুইটি স্টল বাধ্যতামূলক করা। যদি বাধ্যতামূলক করে তাহলে আমি বিশ্বাস করি এই ঈদ সংখ্যাগুলো আগের চেয়েও জনপ্রিয় হবে এবং আগের অবস্থানে চলে আসবে। হাসান হাফিজ ভাই, আপনি নিজে একজন সম্পাদক, আপনি নিজে একজন কবি, লেখক, দীর্ঘদিন ধরে বিচিত্রার মতো একটি কাগজে আপনি কাজ করেছেন, দৈনিক বাংলায় কাজ করেছেন, বিচিত্রায় আপনি অনর্গল লিখতেন। আপনি বলুন যে ঈদ সংখ্যার জনপ্রিয়তা আসলে কি আছে না একেবারে কমতির দিকে? অবশ্যই কমতির দিকে, কারণ আমাদের পাঠ বিমুখতা তো বিশ্ববাসীর কাছে এটা প্রতিষ্ঠিত। আমরা পড়াশোনা করি না। আগে যতটা আগ্রহ ছিল ঈদ সংখ্যা নিয়ে, এখন আমরা অনেকখানি যান্ত্রিক হয়ে গেছি, আমরা এখন মোবাইল নির্ভর হয়ে গেছি, আমরা এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছি। ফলে এখন মানুষের হাতে সময়ও কম, যে একটা দীর্ঘ সময় নিয়ে যে উপন্যাসটা পড়বে, অন্যান্য কিছু পড়বে, সেই সময়টা আমাদের হাতে এখন নেই। আসলে আমরা মোবাইলের উপরে নির্ভর করি এবং সেখানে আনসেন্সর্ড অনেক তথ্য থাকে, সেখানে যাচাই বাছাই হয় না। ফলে এইটা কিন্তু একটা হুমকিও হয়ে দাঁড়িয়েছে। আমাদের উত্তর প্রজন্মকে যদি সাহিত্যের প্রতি আকৃষ্ট করতে পারি, আলোকিত মানুষ হওয়ার জন্য, মানবিক মানুষ হওয়ার জন্য সাহিত্যের কোনো বিকল্প হতে পারে না। সেখানে নীতিবোধটা শেখায়, মানুষকে ভালোবাসতে শেখায়, দরদি হতে শেখায়, নিজের সুকুমার বৃত্তিকে বিকশিত হওয়ার জন্য একটা ক্ষেত্র তৈরি হয়, লালনের একটা সুযোগ হয়। সেটা আমরা কিন্তু নষ্ট করে ফেলছি। আমরা শিশু বয়সী বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছি, ফলে ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু শিশুটার স্থায়ী ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি জানেন যে অনেক উন্নত দেশে কিন্তু শিশুদের মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না। বাচ্চাদেরকে যদি আমরা সঠিকভাবে দিক নির্দেশনা দিতে না পারি, তাহলে কিন্তু তারা বিপদগামী হবেই। সেই দায়িত্বটা কিন্তু আমাদের, তাদেরকে দোষারোপ করে কোনো লাভ নাই। আবু সাইদ খান, সম্পাদক, লেখক, আপনি বলুন যে ঈদ সংখ্যার অবস্থা কি? 1973 সালে প্রথম বোধহয় বিচিত্রা ঈদ সংখ্যা বের করে। তার আগে সওগাত এবং বেগমের ঈদ সংখ্যা ছিল, খুব ছোট আকারে ছিল। তো বেরোনোর পরে লুফে নিত, তারপরে দু একটা ম্যাগাজিন বের করা শুরু করে তারা ঈদ সংখ্যা, কিন্তু সেটার সংখ্যাও কম, হাত গোনা কয়েকটা। কিন্তু এখন কিন্তু সংখ্যা কত আমি জানি না, অনেক ছাড়িয়ে গেছে। আমাদের ঈদ সংখ্যাটা সংস্কৃতির মতো হয়ে গেছে যে ঈদে একটা ঈদ সংখ্যা থাকবে একটা পত্রিকার, এবং প্রত্যেকটা দৈনিক ঈদ সংখ্যা প্রকাশ করে, সাপ্তাহিকগুলো তো করেই। আপনার কি মনে হয় যে আমরা সেই দিনটা আবার ফিরিয়ে আনতে পারবো ঈদ সংখ্যার? সেখানে কতগুলো নজর দেওয়া দরকার, যে কতগুলো জিনিস, যেমন এটার কোয়ালিটি, মানের উন্নয়নটা দরকার। এখানে যত্র সবাই একটি ঈদ সংখ্যা বের করছে, তো এইটার কোনো মানে নাই। সুসম্পাদিত না, হ্যাঁ, সুসম্পাদিত হওয়া দরকার, আরও অন্য দিক থেকে সেটা শোভিত হওয়া দরকার, অঙ্গসজ্জারও উন্নতি দরকার। সেই ক্ষেত্রে কিন্তু বত্তা রয়ে গেছে। তারপরে হচ্ছে মার্কেটিংয়েরও সমস্যা আছে। কেন এর বিরুদ্ধে মার্কেটিং না, এর বিরুদ্ধে এক ধরনের প্রচার দরকার, জনপ্রচার দরকার, যে বই হাতে নাও। এই বই হাতে নেওয়ার আন্দোলনটা গড়ে দরকার। তুলতে হবে। সারা পৃথিবীতেই বই পড়ার ক্ষেত্রে ধস নেমেছে, কিন্তু ইউরোপ আমেরিকাতে এতটা ধস নামে নাই। তো এখান থেকে আমরা তো উত্তরণ ঘটানোর দরকার। এই জন্য আমার মনে হয় বই হাতে নেওয়া আন্দোলন, এই আন্দোলনটা আমার মনে হয় জোরদার করার মধ্য দিয়েই একটা গুণগত পরিবর্তন হতে পারে। আমরা এক কথায় কিছু একটা প্রশ্ন করবো আমি আপনাদের তিনজনকেই। আসাদ, কাজল, এই যে আমরা একটা পাঠ বিমুখতার কথা বলছি, ঈদ সংখ্যাগুলো আর আগের মতো পাঠক নিচ্ছে না, পড়ছে না, আমাদের কি করণীয় এক কথায় বলবেন? সাপ্তাহিক পত্রিকাগুলি বন্ধ হয়ে গিয়েছে, তাহলে কি আমরা ধরে নিব ঈদ সংখ্যাগুলিও চিরতরে বন্ধ হয়ে যাবে? না, আমাদের এরই মধ্যে কিছু উদ্যোগ নেওয়া উচিত। এখানে হাসান হাফিজ ভাই আছেন, আবু সাইদ ভাই আছেন, আপনার দুইজনই সম্পাদক। আপনারা কিন্তু একটা উদ্যোগ নিতে পারেন। সেই উদ্যোগটা কি, যে দৈনিক পত্রিকাগুলি আমরা 5-10 টাকা করে বিক্রি করি, অর্থাৎ ভর্তিকিতে। একটা দৈনিক পত্রিকা যে এত মোটা হয় অনেক সময়, কিন্তু 5 টাকা 10 টাকায় বিক্রি করি, বেশি মূল্য কিন্তু আমরা নির্ধারণ করি না। তাহলে আমরা কি পারি না ঈদ সংখ্যাগুলো ভর্তুকি মূল্যে বিক্রি করা, যেটা বিজ্ঞাপনের লভ্যাংশ থেকে আসবে? এই উদ্যোগটা যদি আমরা নেই, তাহলে ঈদ সংখ্যাগুলো একটু জনপ্রিয় হতে পারে বলে আমার মনে হয় আর কি। হাসান ভাই, আপনি একজন সম্পাদক, আপনি ঈদ সংখ্যার অঙ্গসজ্জা, তার লেখা, এগুলোর মান বাড়াবার জন্য যদি আপনি বাড়াতে পারেন, তাহলে কি মনে করেন যে ঈদ সংখ্যা আবার মানুষের কাছে ফিরে যাবে আগের মতো? সত্যিকারের যদি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, কল্যাণমূলক, প্রগতিশীল এবং সাহিত্য মনস্ক, মানুষের মমত্ব বোধটা যদি আমরা জাগাতে পারি, তাহলে কিন্তু আমরা সাহিত্যকে সত্যিকারের শিশুদের মধ্যে সঞ্চালিত করতে পারি, সাহিত্য বোধটাকে, তাদের মননকে ঋদ্ধ করতে পারি, তাদেরকে সত্যিকারের মানুষ হওয়ার ব্যাপারে উজ্জীবিত করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি। সেটার দিকে আমাদের লক্ষ্য থাকা দরকার। আবু সাইদ খান, আপনি বলেছিলেন যে আমাদের যারা একটা জ্ঞান কেন্দ্রিক জায়গা থেকে মানুষ সরে যাচ্ছে, তো একটা জ্ঞান কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য
মানে জ্ঞানীদের, অর্থাৎ যারা লেখাপড়া করছে, যারা জ্ঞান অন্বেষণ করছে, এই ধরনের মানুষের সমাদর যখন সমাজে কমে যায় তখন কিন্তু পাঠকও ধীরে ধীরে অপসৃত হয়, কারণ তারা তখন আর লেখে না। আপনি কি মনে করেন? হ্যাঁ, নিশ্চয়ই আপনি যথার্থই বলেছেন। তো এই জন্য দরকার হচ্ছে একটা সাংস্কৃতিক জাগরণ, এবং এই সাংস্কৃতিক জাগরণ মানে হচ্ছে কেবল সাংস্কৃতিক কর্মীরা না, এখানে রাজনীতিক বুদ্ধিভিত্তিক চর্চায় যারা আছেন, তো বিভিন্ন পেশায় যারা আছেন, তাদের একটা সম্মিলিত জাগরণ দরকার। এবং এখানে আমাদের যে মানসিকতার একটা পরিবর্তন আনা দরকার, যে পরিবর্তনটা আনতে হবে শিক্ষা আলায় থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ শিক্ষাপীঠে এবং তার বাইরেও এই ধরনের পরিবর্তন আনতে হবে, এবং এর জন্য একটা সামগ্রিক প্রয়াস দরকার। এই জন্য নিঃসন্দেহে রাষ্ট্রকেও উদ্যোগ নিতে হবে, রাষ্ট্রের অঙ্গীকার দরকার। রাষ্ট্রের অঙ্গীকার ছাড়া কেবলমাত্র ব্যক্তি পর্যায়ে এটা সম্ভব না। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই তিনজনের কাছ থেকেই আমরা যে মত পেয়েছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের একটা নলেজ বেসড সোসাইটি, একটা জ্ঞানকেন্দ্রিক সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে কিন্তু আমাদের লেখকদের সম্মান করতে হবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পাশাপাশি আমাদের যারা ব্যক্তি উদ্যোগে যারা বইয়ের ব্যবসা করেন তাদেরও এগিয়ে আসতে হবে, অর্থাৎ একটা সমন্বিত প্রকল্প নিয়ে আমাদের এই কাজটি করতে হবে। আমরা বিশ্বাস করি যে আমাদের পত্রিকাগুলো আবার তাদের সুজায়গায় ফিরে আসবে এবং আমরা ঈদ সংখ্যাগুলোকে আবার সেই বর্ধিত কলেবরের সুন্দর অঙ্গসজ্জায় পাঠকের হাতে হাতে দেখতে পাবো। আজকে অসাধারণ কথা বলবার জন্য তিনজনকেই অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ঈদ সংখ্যা বিক্রি হয় না সেটা সমালোচনা করতে পারি, কিন্তু আরেক ধরনের সমালোচনা আছে যখন কোনো পতি তার স্ত্রীর রান্নাবান্নার সমালোচনা করে। চলুন আমরা কাজলের কৌতুক গান শুনি। আজ মোর গিন্নির রান্না খেয়ে কান্না পেল আমার, মিষ্টি দিয়ে রাধে ডাল আর হলুদ মরিচ দিয়ে রেধেছে লাচ্ছি সিমাই। আজ মোর গিন্নির রান্না খেয়ে কান্না পেল আমার, মিষ্টি দিয়ে রাধে ডাল আর হলুদ মরিচ দিয়ে রেধেছে লাচ্ছি সিমাই। আজ মোর গিন্নির রান্না খেয়ে বাবা। চা কফি বানালে সে তাতে দেয় আধ কেজি নুন, জানি না সে কবে মোরে, জানি না সে কবে মোরে অগোচরে করবে আমারে খুন। চা কফি বানালে সে তাতে দেয় আধ কেজি নুন, জানি না সে কবে মোরে, জানি না সে কবে মোরে অগোচরে করবে আমারে খুন। আজ মোর গিন্নির রান্না খেয়ে খাবো না রে বাবা। খাওয়া শেষ হলে বলে কেমন রেধেছি গো আমি, প্রাণটাকে বাঁচাতে যে, প্রাণটাকে বাঁচাতে যে আমি বলি ভেরি গুড রেধেছো তুমি। খাওয়া শেষ হলে বলে কেমন রেধেছি গো আমি, প্রাণটাকে বাঁচাতে যে,
প্রাণটাকে বাঁচাতে যে আমি বলি ভেরি গুড রেঁধেছো তুমি। আজ মোর গিন্নির রান্না খেয়ে কান্না পেল আমার, মিষ্টি দিয়ে রাধে ডাল আর হলুদ মরিচ দিয়ে রেধেছে লাচ্ছি সীমাই। যদি রমজানে খাদ্যদ্রব্যে রং মেশায় তা কিন্তু মানুষ ধরতে পারে, ক্রেতা কিন্তু ধরতে পারে। আমাদের সচেতন থাকতে হবে যেন রমজানে এই অসৎ ব্যবসায়ীরা আমাদের খাদ্যদ্রব্যে রং মেশাতে না পারে। একটা কাজে পাঠাইলে এটা যে কত দেরি করে আমি তো এটাই বুঝি না। আহে রাখে এতক্ষণ, ওই যাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত দেরি করে আইলেন আপনি? নতুন চাকরিতে জয়েন করে এত পাউলি আপনার? না, হয়েছে কি, রাস্তায় তো অনেক জাম। জাম তো থাকবোই, ঢাকা শহরই হলে জামের শহর এখন। শোনেন, আপনারা যে রংটা আনতে কইছিলাম আনছেন? আনছি, এই আছে আমার পকেটে আছে। আচ্ছা। আমার মাথায় একটা জিনিস ঢুকলো না। আপনি করেন চাউল ডাল আদা ময়দা রসুন এগুলোর ব্যবসা, কাপড়ের রং দিয়ে আপনি কি করবেন? এইটা যদি আপনি বুঝছেন, আমার জায়গায় মালিক থাকতেন আপনি, আর আমি থাকতাম কর্মচারী। না 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 না, এটাও কয় না। আপনি মালিকই, আপনি মালিকই থাকে সবসময়। তবে এই এটা দিয়ে কি করবেন এটা একটু আমার বুঝান। এইটাই শুনেন, হ্যাঁ, বুঝানোর দরকার নাই, আমি যেটা কমু সেইটাই করবেন। আচ্ছা, আপনি যা বলবেন তাই করবো। আপনি এক কাজ করবেন। আচ্ছা, জি জি জি, আমি তাই করব। আপনি এখন যাইবেন কোথায়? গোডাউনে। হ্যাঁ, জি জি জি। গোডাউনে যাওয়ার আগে যেটা ভালো দেখা লেবার, তাকড়া দেখা, হ্যাঁ তাকড়া দেখা লেবার নিবেন। জি নিব। নিয়া, হ্যাঁ জি। ওই যে মুগের ডাল আছে না, মুগের ডাল ওই পাশে রাখা, হ্যাঁ হ্যাঁ দেখছিলাম না, জি জি জি, ওইটা খুলবেন। খুলবো। খুললে এই হলুদ রংটা ওর মধ্যে মিশাইবেন। মিশাইলে ডালটা আবার জীবিত হয়ে যাবে, ঠিক আছে? মানে ডালটা আপনি একটু ওই কারিশমা করতে চান। দেখতে কি মনে হইব জানেন? যখন কাস্টমার হাতে নিব ওই মুগের ডাল, মনে হবে সে সরিষা খেতে চলে গেছে, আর এটা বিক্রি হইব, টাকাটা আমার পকেটে আসবে আর কি। না, বুদ্ধি খারাপ না, কিন্তু আমার মাথায় একটা জিনিস ঢুকলো, এইসব এই বিষাক্ত জিনিস যদি মানুষে খাওয়ান, মানুষ মরতে পারে না? মানুষ মরবো না বাঁচবো এটা তো আমার দেখার দরকার নেই। আমার দরকার হচ্ছে টেহা। টেকাইবো, বেশি কথা করেন না, আমি বেশি কথা পছন্দ করি না। আমি বলি এই জিনিস বিষ, হ্যাঁ, এইটা খাওয়াইলে মানুষের পেটে অসুখ হইতে পারে, এমনকি ক্যান্সারও হইতে পারে। এইসব ফালতু কথা আবার কানে দিয়েন না, আমার ব্যবসার ক্ষতি করেন না। আপনারা যেটা করছে সেইটা করেন। টেলিফোনটা আমি সাইলেন্ট করে রাখছিলাম তো। হ্যালো, হ্যাঁ বলছি, বলেন। কি হাসপাতালে নিছে? এই কোন হাসপাতাল? ও মিটফোর্ডে? আমি আইতাছি। হ্যাঁ ঠিক আছে, কাটেন। আমার বউটা খুব অসুস্থ, কি ভেজালে পড়ছি। ওই দিন আমার পোলাটা অসুস্থ, তারপর মাইয়াটা অসুস্থ, আর বউটা মারাত্মক অসুস্থ, হাসপাতালে নিয়ে গেছে। আমার জীবনে শান্তি বলে কোনো কিছু নাই রে ভাই। তোরে যেটা কইছি সেটা তুই কর। তুই কইলাম মনে কিছু করিস না, তুই ওইটা কর। আমি এখন যাই হাসপাতালে, দেখি বউর কি অবস্থা। শান্তি আপনার থাকবে কেমনে? যারা মানুষের অশান্তি ঘটায় তাদের কোনো সময় শান্তি হয় না, আর যারা খাদ্যদ্রব্যে ভেজাল দেয় তাদের শান্তি কখনোই আসবে না। শ্রোতা দর্শক, বাংলাদেশ টেলিভিশনের চাওয়া পাওয়া অনুষ্ঠানের প্রতিভা পর্ব, এই পর্বে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সোহেলি প্রকৃতপক্ষে ফোক গান এবং আধুনিক গান করেন, কিন্তু তার আরেকটি বড় কাজ হচ্ছে তিনি এই উপমহাদেশের প্রখ্যাত সব সঙ্গীত শিল্পীদের সঙ্গে তিনি কাজ করেছেন। তার মধ্যে আছেন আমাদের উদিত নারায়ণ এবং কুমার শানু। আর কার সঙ্গে কাজ করেছেন? রিসেন্টলি করব বিনোদ রাঠোর, যেই ওনার গান অবশ্যই শুনেছেন, মে হুডন যে গানটা করেছিল। তারপরে এর আগে যেটা দেখা হ্যাঁ পেহেলি বার যে গানটা করেছিল,
ওনার সাথেও কাজ করছি, কিন্তু আমি দীর্ঘদিন ধরে ইন্ডিয়াতে কাজ করছি, ওখানে আছি। বাংলাদেশের শিল্পী তো আমি বাংলাদেশে অনেক কাজ করেছি। কুমার শানুর সঙ্গে আপনার গানের যে মুহূর্ত কিংবা তার কোন গানটি আপনি করেছেন কিংবা তার সাথে গান? এই ঠানুদের সাথে আমি যেটা গান করেছি ওটা কথা সুর আমারই ছিল। তো আমার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। যখন আমি ওই গানটা কয়েকজনকে শুনিয়েছি, তো সবাই বললো যে না, এটা চলবে না। তো পরে আমি একটু কষ্ট পেয়েছি। তো পরে ইন্ডিয়াতে গেলাম। আমার তো ওখানে তো অনেক ভক্ত, আলহামদুলিল্লাহ, এটা গড গিভ হতে পারে। কারণ আমি বাংলাদেশের একটা প্রমিনেন্ট শিল্পীদের সাথে আমি কাজ করেছি, যেমন এন্ড্রু কিশোর স্যারের সাথে আমি কাজ করেছি, টুটুল ভাইয়ের সাথে কাজ করেছি, সাদু সোয়েদ ভাইয়ের সাথে কাজ করেছি। তো অনেক বড় বড় গুণী শিল্পীদের সাথে আমি বাংলাদেশে কাজ করেছি, কিন্তু আমি তো তখন অনেক ছোট। আসলে আমার তো টার্গেট ছিল যে আমি উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত শিল্পীর সাথে কাজ করব। আচ্ছা, আপনি কুমার শানুর সঙ্গে যে গানটা করেছিলেন, হ্যাঁ ওই গানটা একটু শোনান। হ্যাঁ, অবশ্যই। যেদিকে চাই তোরে দেখি, তোরে ছাড়া কেমনে বাঁচি, যেদিকে চাই তোরে দেখি, তোরে ছাড়া কেমনে বাঁচি, তুই আমার মনের আয়না, তোরে ছাড়া তোরে ছাড়া তোরে ছাড়া যায় না যে বাঁচা। ফেরদৌস ওয়াহিদের সঙ্গে কোন গানটা করলেন? ফেরদৌস ভাইয়ের সাথে অনেক গান করেছি, আগে যদি জানতাম। মানে ওনাদের সাথে আমি কাজ করেছি কি, স্টেজ পারফরমেন্স বেশি করেছি। আমি যখন অনেক ছোট ছিলাম তখন বাংলাদেশ টেলিভিশনে উনি আমাকে প্রথম হিন্দি স্টেট করেছিল। আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন উপমহাদেশ না, সারা ওয়ার্ল্ড একটা ভালো পজিশনে যেতে চাই, ভালো গান করতে চাই। সবচেয়ে যে গানটা আপনি নিজে গেয়ে হ্যাঁ। শান্তি বোধ করেন, আপনার মনে হয় এই গানটা আমার খুব ভালো, আমি গাইতে পারি, ওরকম একটা গান যদি আমাদের একটু শোনান। থাকতে চাই তোর সাথে, রাখ না হাতে হাতে, তুই দূরে থাকলে আমার কষ্ট বেড়ে যায়, তোরে না দেখলে আমার মনটা কাঁদে হয়, তুই দূরে থাকলে আমার কষ্ট বেড়ে যায়, তোরে না দেখলে আমার কষ্ট বেড়ে যায়। বাহ, খুব ভালো লাগলো সোহেলি, থ্যাংক ইউ স্যার। কথা বলে। ক্যান্সার সার্ভাইভার আমাদের সোহেলি ক্যান্সারকে জয় করেছে। একজন শিল্পীর মনে যে অদম্য বাঁচার তাগিদ, যে ইচ্ছা এবং গানের সুরের ভেতর দিয়ে নিজেকে প্রতিষ্ঠা দেয়া, এই উপমহাদেশের অনেকের সঙ্গে তার পরিচয় আছে, অনেকের সঙ্গে তিনি স্টেজে গান করেছেন, কিন্তু বাংলা গান তিনি যে অসাধারণ করে গান এবং বাংলা গানের প্রতি তার যে ভালোবাসা, সেটি আমাদের প্রাণিত করে। আমরা চাই সোহেলি ক্যান্সার জয় করেছেন, নিশ্চয়ই আমাদের শ্রোতা বন্ধুদের হৃদয় জয় করবেন এবং বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পী হিসাবে অনেক দিন ধরে আমাদের মধ্যে বেঁচে স্যার, থাকবেন। আমি আপনাকে অনেক কিছু ধন্যবাদ। বলতে চাই। আমি একজন ক্যান্সারের পেশেন্ট। যুদ্ধকে জয় করতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ হতে হবে, নিজের একটা টার্গেট থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। যদি এটা থাকে, ক্যান্সারকে সে জয় করতে পারে। কিন্তু আমি প্রত্যেকটা দর্শককে এবং প্রত্যেকটা মানুষকে বলবো যে ক্যান্সার মানে শেষ না, ক্যান্সারকে জয় করে নিজেকে একটা তৈরি করেন মৃত্যুর আগ পর্যন্ত। কবিতা যখন আমরা শুনি, কবিতা কিন্তু নানা রকম রঙের আভাস দেয়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিপ্লবের কথা বলেন, বিপ্লবের রং কিন্তু লাল। আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতার কথা জানি, শাতিল আরব শাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর। এবং এই কবিতার মধ্যে তিনি যে কথা বলেছিলেন, আজকে আমরা মধ্যপ্রাচ্যে, আমরা গাজা উপত্যকায় সেই দৃশ্যই দেখতে পাই। চলুন আমরা টিটো মুন্সির কণ্ঠে শাতিল আরব কবিতার আবৃত্তি শুনি। শাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর, শহীদের লহু দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব বীর, যুজেছে এখানে তুর্ক সেনানি, উনানি মিশরি আরবি কেনানি, লুটেছে এখানে মুক্ত আজাদ বেদুইনদের চাঙ্গাশির নাঙ্গাশির, শমশের হাতে আঁশু আঁখে হেতা মূর্তি দেখেছি বীর নারীর, শাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর, কুত আমার আর রক্তে ভরিয়া দজলা এনেছে লহুর দরিয়া, উগারি শেখুন তোমাতে দজলা নাচে ভৈরব মস্তানির ত্রস্তানির, গর্জে রক্ত গঙ্গা ফোরাত শাস্তি দিয়াছি গুস্তাখির, দজলা ফোরাত বাহিনী শাতিল পুত যুগে যুগে তোমার তীর, বহায়ে তোমার লোহিত বন্যা
ইরাক আজমে করেছ ধন্যা, বীর প্রসূত দেশ হলো বরেণ্যা, মরিয়া মরণ মর্দমীর মর্দবীর। সাহারায় এরা ঢুকে মরে তবু পরে না শিকল পদ্ধতির। সাতিল আরব পুত যুগে যুগে তোমার তীর। দুশ্মন লহু ঈর্ষায় নীল, তব তরঙ্গে করে ঝিলমিল। পাকে পাকে রোষে মোচড় খেয়েছে, পিয়ে নীল খুন পিণ্ডারির জিন্দাবীর। জুলফিকার আর হায়দরি হাঁক, হেথা আজ হজরত আলীর। সাতিল আরব জিন্দা রেখেছে তোমার তীর। ললাটে তোমার ভাষ্যর লিখা, বসরা খুলের বন্ধিতে লিখা। এ যে বসরার খুন খারাপি গো, রক্ত গোলাপ মঞ্জুরির খঞ্জরির। খঞ্জরে ঝরে খরজুর সম, হেথা লাখো দেশ ভক্ত শির। সাতিল আরব ভূত যুগে যুগে তোমার তীর। ইরাক বাহিনী এ যে গো কাহিনী, কে জানে কবে বঙ্গবাহিনী তোমারও দুঃখে জননী আমার বলিয়া ফেলিবে তপ্ত নীর রক্ত ক্ষীর। পরাধীনা একই ব্যথায় ব্যথিত, ঢালিল দুফোঁটা ভক্ত বীর। শহীদের দেশ বিদায় বিদায়, এ অভাগাজ নোয়ায় শির। সুধী স্বজন, বাংলাদেশ টেলিভিশনের চাওয়া পাওয়া অনুষ্ঠানের আমরা শেষে একেবারে এসে গেছি। আমরা জানি যে আমাদের জীবনের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। আমরা হয়তো সবসময় আমাদের পাওয়ার সঙ্গে চাওয়া মেলাতেও পারবো না, কিন্তু আমরা চাইতেই থাকবো এবং আমরা পাওয়ার কাছাকাছি গিয়েও হয়তো হারাবো। কিন্তু জীবন অমূল্য, এই জীবন চাওয়া পাওয়ার উপরে নির্ভর করে না, জীবন নির্ভর করে তার লক্ষ্য অর্জনের সংগ্রামের উপর, এবং সেই সংগ্রাম করে একজন মানুষকে বাঁচতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাওয়া পাওয়া